সময় সংলাপে স্বাগত জানাচ্ছি আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন প্রকৌশলী ইমদাদুল ইসলাম। ভাই, আপনাকে স্বাগত সময় সংলাপে। আমি ঢাকা নিয়ে কথা বলতে চাই যে এখন একটা খুব যে সমস্যা আমরা দেখছি, যে আলোচনার বিষয়টা আছে, সমস্যা অনেকদিনই হকার। এই এখন সিটি কর্পোরেশনকে দুই ভাগে ভাগ করার পরে আমরা দেখছি যে আসলে তো ঢাকা তো একটাই, তাই না? সেই হকারদের নিয়ে একটা দীর্ঘমেয়াদী বিভিন্ন রকম পরিকল্পনা, এই হকার উচ্ছেদ, হকার কোথায় বসবে, সিটি কর্পোরেশন বিভিন্ন সময় করেছে। আপনারা রাজুকে ছিলেন, আপনারা নিশ্চয়ই এটার সাথে সম্পৃক্ত ছিলেন। থাকতে যে সব দেশেই তো আমরা হকারদেরকে দেখি যে তাদের জন্য নির্দিষ্ট জায়গা আছে, রাতের বেলা হকার মার্কেট আছে। ঢাকা একটা স্থায়ী উৎপীড়ন, যদি ঢাকা অনেক ভবনও হয়েছে অবশ্য হকার মার্কেট নামে, কিন্তু তারপর হকাররা পথে। এখানে ঢাকার মধ্যে হয়ে যাওয়ার বড় কারণ হচ্ছে মানে অনিয়ন্ত্রিত পপুলেশন। এই সিটিতে ঢাকামুখী সবকিছুই দেশের। আপনি এখন গ্রামে গঞ্জে বা ঢাকার আশেপাশে বলবো না, বিভিন্ন ডিস্ট্রিক্ট টাউনের মধ্যে কাজের লোক পাবেন না। মানে বাড়িতে সহযোগিতা করার, হ্যাঁ, বাড়িতে বাড়ির কাজের অথবা বিভিন্ন লেবারের কাজের, ধান কাটার লোক পাওয়া যায় না। সবাই ঢাকায় চলে আসছে। ঢাকায় এসে থাকবে কোথায়? এখন ঢাকার মধ্যে আসার পরে জব মানে অপরচুনিটির মধ্যে প্রথমে হলো অপশন হলো ওই হকারগিরি করা। যারা যারা কাজ করে তারা হয়তো কাজ কিছু করছে, তারা বিভিন্নভাবে কাজ হয়তো বিভিন্ন কাজ বানিয়েছে। এই যে হকার্সের রাস্তার মধ্যে এই যে বসে যাচ্ছে, বসে যাওয়ার পিছনে সরকারের একটা উচিত ছিল, একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকা উচিত ছিল, যেটা আপনি দেখেন ক্যালকাটার মধ্যে জ্যোতি বসু সরকার করেছিল। 80-র দশকে ক্যালকাটায় হাঁটা যেত না, মানে সব ওরা ফুটপাতের মধ্যে খুব জঘন্য অবস্থা ছিল, বড় বড় ফুটপাত কিন্তু ইয়ে ছিল। তো ওরা একটা আইন পাশ করেছে, আইন পাশ করে ফেজ ওয়াইজ এটা ইমপ্লিমেন্টেশন করেছে, যার দরুন ক্যালকাটা অনেকটা অবমুক্ত হয়ে গেছে। এখন সেই খেলাটার এক্সপিরিয়েন্সটা আমাদের দেশে আমরা পারলাম না। এই কারণেই ক্যালকাটার মধ্যেও যে একটা আইনের শাসন এক ধরনের আছে, একেবারে কমপ্লিট সুশাসন না থাকলে একটা আইনের শাসন একটা আছে, যার দরুন ওই সরকার চেঞ্জ হলে ওখানে আইন পরিবর্তন হয় না, ওখানে আইনটা বহাল থাকে অনুসরণ করে সবাই, এবং পরবর্তী যে সরকার আসে সেটা। এখানে দাঁড়াচ্ছে কি, এক সরকার একটা আইন করে গেল, একটা প্রোগ্রাম করে গেল যে হকার্স এখান থেকে রিলোকেশন হয়ে ওখানে যাবে, অথবা এই সময় বসবে অথবা ওই সময় বসবে। আপনি এই যে ধরেন, এই যে গুলিস্তান এলাকা ধরেন, গুলিস্তান এলাকাটা এন্টায়ার জায়গার ভিতরে একবারে দিয়ে সেই শাহজাহানপুর থেকে এদিক দিয়ে সেই পুরোনা পল্টন থেকে এদিক দিয়ে একেবারে বাসাবু পর্যন্ত এন্টায়ার জায়গা ফুটপাতে, মতিঝিলের মধ্যে, দিলকুশার মধ্যে একেবারে ফুটপাতে পুরো রাস্তার মধ্যে চলে আসছে, রাস্তা বন্ধ করা। এইগুলোকে মানে সাধারণ মানুষের চেয়ে ফুটপাতের সংখ্যা অনেক বেশি। এটাকে তুলতে গেলে একটা মানে সমন্বিত একটা আইনের দরকার, যেটা এখন হকার্সরাও দাবি করতেছে। আমাদেরকে যে সরাচ্ছেন, আমাদেরকে নির্বাহী আদেশে এখান থেকে সরাই অন্য জায়গায় দিচ্ছেন, বা বলছেন আমাদের সুন্দর পরে বসেন, আমরা তারাও বিশ্বাস করতে পারছে না। তারাও বলছে একটা হকারদের মানে পুনর্বাসনের জন্য একটা আইন হওয়া দরকার। কিন্তু যে এই হকার্স মার্কেট তো বেশ কিছু হয়েছিল, সিটি কর্পোরেশন তো করেছিল গুলিস্তানে, ফুলবাড়ি এলাকায়। এগুলো মার্কেট ঠিকই হকার্স মার্কেট হিসেবে হয়েছিল, কিন্তু হকার্সরা চান্স পায়নি। আচ্ছা, হকাররা ঢুকতে পারেনি। কিছু কিছু হকার চান্স পেয়েছে, এখন পায়নি। তাই সেটা প্রভাবশালী, হকার মধ্যে যারা প্রভাবশালী নেতা, অথবা যারা নেতা, অথবা যারা পাওয়ার পরে ভিতরে ঢুকে। কারণ জীবনযাত্রাটা দুই রকম। একটা লোক একটা কিছু আছে না, যেমন যে কোনো পেশার মধ্যে কিছু লোক আছে হয়তো একটু যখন আপগ্রেডেশন হয় তখন সে আপগ্রেডেড লাইফটা অ্যাবজর্ব করে নিয়ে নেয়। আর অনেক লোকে মনে করে যে না, আমি এটা নিয়ে চলবো কেন, আমি আমার আগের পেশাটা। সুতরাং করে কি, ওই যে যারা, আমি জানি যে সিটি জিপিওর ঠিক উল্টা দিকে যে মার্কেটটা আছে, হকার্স মার্কেট, এই জায়গাটা রাজুকেরই ছিল। আচ্ছা, রাজুক সিটি কর্পোরেশনকে দিয়েছে যে এটা একটা হকার্স মার্কেট করা হোক। কারণ এখানে আগে একটা হকার্সদের একটা ইয়ে ছিল, সেন্টি ছিল, একতলা ইয়ে ছিল, টিন শেড ছিল। তখন এটা দেখলো যে রাজুকার দায়িত্ব না নিয়ে এটা সিটি কর্পোরেশনের জায়গাটা দিয়ে দিয়েছে বিনা পয়সায়। সিটি কর্পোরেশন এখানে মার্কেট করলো হকারদের জন্য। এখন দেখেন এখানে হকার্স প্রথমে লেখতে, তখন এটা হকার্স লেখেও না, এটাও এখন হয়ে গেছে আপনার গুলিস্তান অন্য মানে সাধারণ মার্কেট। সাধারণ মানে বলতে গেলে ভালো ভালো বড় বড় দোকানদাররা ওখানে দোকান দিচ্ছে, হকার্সরা ওখানে, হকার্সদের নাই সেটা। এটা একটা। আরটা হলো গ্রাজুয়ালি যে আসতেছে হকার্স, যে আমি শুরুতে যেটা বললাম, মানে ঢাকার বাইরে থেকে অথবা বিভিন্ন বিভাগ থেকে যে লোকজন নিয়মিত যে আসছে, যারা আসতেছে, তারা যাবে কোথায়?
তারা এসে আবার এই জায়গাগুলো নিচ্ছে, ওখানে ফিল আপ করতেছে। যদি রাস্তার মধ্যে করা যাবে না একটা ইয়ে থাকতো, আইন থাকতো, যে এনফোর্সমেন্ট যদি সেও থাকতো। বাইতুল মোকাররমের সামনে যান, সর্বক্ষণ এখানে বিভিন্ন আপনার এই যে দোকান স্থাপনের জন্য যে দরকার, ঢাকার অধিকাংশ ফুটপাতই একই অবস্থা। হ্যাঁ হ্যাঁ, ওই তো একমাত্র বিএপি রোডটা, বিএপি রোডটা ছাড়া সব রোডের ফার্মগেটে আছে, ফার্মগেটে তো মহাখালীতে আছে, হ্যাঁ মহাখালীতে, উত্তরাতে আছে, হ্যাঁ মানে প্রত্যেকটার মধ্যে। মহাখালীতে তো আর খুব বাজে অবস্থা, দুই পাশে। এর মধ্যে আবার আরো ওই যেখানে যা উচিত না সেখানে আবার সে ধরনের কনস্ট্রাকশন হয়ে যাচ্ছে আবার। এগুলো মানে ওপেন স্পেস বলতে আপনি বলছেন যে যে ক্যালকাটায় বা অনেক জায়গার ভিতরে অনেক ওপেন স্পেস রেখে দেওয়া হয়েছে, যেখানে হতো সীমিত আকারে বিকেলবেলা বা রাতে সারাত যে হকারদের জন্য পরিধি দিয়ে, এখন সেই জায়গা আমরা রাখি নাই। সবগুলো জায়গাকে আমরা নিজেরা বলি অথবা সরকারি উদ্যোগে বলি, এটাকে সবগুলোতে আমরা স্থাপনা বানায় বসে আছি। তাহলে ওরা যাবে কোথায়? ওরা আসতেছেও। এই আসার পিছনে যে যদি বন্ধ করা না যায়, তারা যেখান থেকে যারা আসবে সেখানে যদি তাদেরকে থেমে দেওয়া না যায়, সেটা তো স্থানীয় কর্মসংস্থানের দরকার আছে অবশ্যই। এই যে ঢাকার মধ্যে যে হকারদেরকে যেভাবে আপনি জবের মধ্যে যে আসা মাত্র সে যে পরের দিন কিছু একটা নিয়ে অল্প স্বল্প করে, এই যে আপনার পরিকল্পনার কথা বলছেন, পরিকল্পনা কাদের নিয়ে করবে? যে আজকে ঢাকায় 2 লাখ ভাসমান হয়তো মানুষ আছে, অনেক বেশি 2 লাখ না মানে উদাহরণস্বরূপ যদি বলি 2 লাখ, কালকে তো এটা 2,20,000 হয়ে যাচ্ছে, যোগ হয়ে যাচ্ছে, প্রতিদিনই যোগ হচ্ছে মানুষ, নতুন মানুষ যোগ হচ্ছে। হ্যাঁ, এছাড়া যে এই যে আমরা তো হকারদের একটা মানে আয়ের জায়গা, মানে যারা হকার না বলে যে ভাসমান মানুষ যারা আসছে নিয়মিত কর্মসংস্থানের খোঁজে, তারা এসে কিন্তু এখানে যোগ দিচ্ছে। এখানে গুলিস্তান বা বাইতুল মোকাররমে হয়তো কিছু স্থায়ী হকার আছে, অনেক দিন যাবত তারা কাজ করছে। অন্য জায়গায় কিন্তু একজন এসে হয়তো যে কোনো কিছুই, সেটা তরি তরকারি হোক আর বাদাম হোক, একটা দিয়ে শুরু করে। কিন্তু এই যে আবাসনের ক্ষেত্রে তো এইটা একটা সমস্যা, যে বিরাট সমস্যা। এই যে মানুষগুলো যে আসতেছে, তারা তো একদিকে হলো ফুটপাতের মধ্যেই দোকানপাট নিয়ে চালালো, রাত্রেবেলা থাকার ব্যবস্থা। এখন রাত্রেবেলা থাকার ব্যবস্থা দেখেন আপনি, কিন্তু ফর্মাল সেক্টরে যা বাসা ভাড়া তার চেয়ে কিন্তু ইনফর্মাল সেক্টরে বাসা ভাড়া বেশি যদি বর্গফুট হিসাব করি, প্রতি বর্গফুট হিসাবে। তাদের জন্য অনেকটা একেবারে ছোট জায়গা, দেখা যাচ্ছে কি একটা হয়তো 10 বাই 12 ফিটের জায়গার ভিতরে হয়তো 3-4 হাজার টাকা ভাড়া, যেটা তুলে আপনি একটা বড় যদি 3-4 হাজার স্কোয়ার ফিট বাসা ধরেন, সে প্রমোশনে এত বাড়া না। এটার জন্য এই যে যেই পরিকল্পনা, মানে আমি শুরুতে বলতে চাচ্ছিলাম যে এটা শহরের যে একটা পরিধির পরিকল্পনা যে করা হয়, পরিকল্পনার মধ্যে যেসব করা গেলে যে বিষয়গুলো চিন্তা ভাবনা করা হয়, যে প্রত্যেকটা এলাকায় যায়, প্রত্যেকটা এলাকার জমির ক্যারেক্টার দেখা, প্রত্যেকটা এলাকার গ্রোথ ক্যারেক্টারটা দেখা, প্রত্যেকটা এলাকায় মানুষের মানে কর্ম যে টেন্ডেন্সি সেগুলো দেখা, এভাবেই বিভিন্ন জরিপ করে প্ল্যান তৈরি করার কথা। কিন্তু দুঃখজনক হলো সেই যে প্ল্যানগুলো কিন্তু আমাদের সেভাবে হচ্ছে না। এখন মানুষের অনেক জায়গায় এই প্ল্যান যারা করে সেই এখন মাস্টার প্ল্যান তখন নাই, এখন স্ট্রাকচার প্ল্যান করে, এখন আরবান এরিয়া প্ল্যান করে, জেল এরিয়া প্ল্যান করে। নিয়ম হচ্ছে মানে এদের টরে লেখা আছে প্রত্যেকজনকে প্রত্যেকটা হাউস টু হাউস, প্লট টু প্লট সার্ভে করে ওখানে কি আছে সব বাইর করে করতে হবে। এখানে ফর্মাল সেক্টরে ওরা যখন করতে যাচ্ছে, হয়তো ফর্মাল সেক্টরে কিছু পাচ্ছে, কিন্তু ইনফর্মাল সেক্টরে তাদের তো কোনো ভালো হোল্ডিং নাম্বার নাই, ওখানে যায় কাজ পাবে। কিন্তু দেখেন এই যে হোল্ডিং নাম্বার নাই, এরকম পপুলেশন তো ঢাকা শহরে তুলনা করতে গেলে প্রায় মানে 40%-এর চেয়ে কম না। হ্যাঁ, হয়তো একটা তাহলে না 30-35 লাখ লোক, চার বেশি। আপনি যদি বলা হচ্ছে এখন 1.5 কোটি থেকে 2 কোটি লোক ধারণা করা হয়, সেক্ষেত্রে তো আরো বেশি। সেই পোর্শনে ওদের পোর্শন কিন্তু 70-80 লাখের কম না। এর মধ্যে ওইটার মধ্যে বড় হচ্ছে আরো গার্মেন্টস এর মধ্যে। মনে করেন যারা গার্মেন্টসে কাজ করে, ঢাকা শহরের ভিতরে এখন অনেকগুলো গার্মেন্টস, যারা গার্মেন্টসে কাজ করে তারাও কিন্তু ওখানে, ওরা যদিও একটা ফর্মাল সেক্টরে জব করতেছে, ফুটপাতে যারা কাজ করে তারা তো মানে একেবারে হকার, তাদের তো কোনো হোল্ডিং নাম্বার অ্যালাউ নেই। কিন্তু যারা গার্মেন্টসে কাজ করে তাদের তো তারা একটা ইন্টারভিউ দিয়ে চাকরি নেয়, তাদের একটা সবার ফাইল আছে, পরিচয়পত্র আছে, কিন্তু তারাও কিন্তু থাকতে হচ্ছে ইনফর্মাল সেক্টরে। এই যে থাকার কারণে ওদের ওখানে কিন্তু
যেমন আমি এক্সাম্পল বলি করাইল এলাকা, করাল বস্তি যেটা করাইল বস্তি যেটা, অথবা এই যে মহাখালীতে 7তলা বস্তি এখানে, অথবা এরকম আরো অনেকগুলো তেজগাঁর মধ্যে দেখেন, তেজগাঁর মধ্যে পুরোটাই হলো সরকারি প্লট তেজগাঁয়, কিন্তু সেখানেও দেখেন আপনার বস্তিতে মানে ইনফর্মাল সেক্টরে পরিপূর্ণ। কিছু প্লটের ভিতরে যেমন বেগুনবাড়ির দিকে যদি বলি হয়েছে। তো এই যে আর হলো ঢাকার আউটেস্ট খাটে চারদিক দিয়ে যে জায়গাগুলো আছে যেখানে না গ্রামীণ যেখানে হলো অনেকটা গ্রামীণ পরিবেশ, আবার অনেকটা শহরের পরিবেশ, এইসব জায়গায় পরিকল্পনা করতে গেলে যদি প্রপারলি যদি হাউস টু হাউস, অনেক সময় দেখা যায় কি আজকে যারা আছে কালকে তারা নেই, কারণ এই যে হোল্ডিং নাম্বারের মধ্যে পরিবর্তন, তার যে সে যে গার্মেন্টসে কাজ করতো সেই গার্মেন্টস হয়তো এখান থেকে অন্য জায়গায় চলে গেছে হতে পারে, অথবা তার সাথে যার যেখানে ভাড়া থাকে বাড়িওয়ালার সাথে হয়তো ইয়ে হচ্ছে না। এইসব কারণে মানে জরিপটাও ঠিক মতো হয় না। জরিপটা ঠিক মতো না হলে যেখানে আমরা বলি কি মানে পিপলস পার্টিসিপেশন, প্ল্যানিং একটা কন্টিনিউয়াস প্রসেস, এটার মধ্যে পিপলস পার্টিসিপেশনটা অসম্ভব জরুরি। কারণ সেই তখন বুঝতে পারে যে এখানে আমার কি হওয়া, প্রতিবার প্ল্যান করার সময় যেমন করাইল বস্তি নিয়ে একটা প্ল্যান করে, করাইলকে বস্তি রেখে দেওয়ার জন্য কেউ কোনোদিন কোনো প্ল্যান আরো সুপারিশ করে নাই। এটা শহরের ভিতরে একটা গুরুত্বপূর্ণ জায়গা যেখানে সবসময় প্ল্যান ছিল যে কিছু না কিছু মডার্ন ডেভেলপমেন্ট হবে, কিন্তু দখল করে আছে আজকে সেই স্বাধীনতা। আগেরকার বিএনপি বস্তি নামে যে বস্তিটা ছিল, আগেরকার বিএনপি বস্তিটাও ওখানে বিশাল বস্তি ছিল, সেটা কিন্তু একটা বিভিন্ন রকম প্লটগুলো প্রাতিষ্ঠানিক দিয়ে দিয়েছে, বরাদ্দ করে দিয়েছে। ওরা নিজেরাই এইগুলো তুলে দিতে পেরেছে, যেহেতু প্রতিষ্ঠানকে প্লট বরাদ্দ করে দিয়েছে। এবং এই প্রতিষ্ঠানকে প্লট বরাদ্দ করে দিয়েছে কারা, যারা এখন যাদের রিয়েলি এসেনশিয়াল, যাদের দুজনের আছে, অনেকে প্লট নিয়ে রাখে, তারা হয়তো কোনো এক সময় করবে। আর যারা মনে করে যে আমি টাইম বাউন্ড, আমি এই একটা প্রজেক্ট নিলাম, আমি আমার অফিস করব অথবা হাউজিং করব, তারা টাইম বাউন্ড, তাদেরকে এই প্লটগুলো দেওয়া হতে তারা তাদের প্রয়োজনেই ওদেরকে সরাই দিতে পেরেছে। এবং এই সরাই দেওয়ার পিছনে অবশ্যই সরকারের ইয়ে ছিল, মানে উল্লেখযোগ্য সরকারের ভূমিকাটা ছিল। কারণ যদি আগ্রহ একটা আলাদা থানাও আছে এখন জানেন, এখন ওই জায়গার ভিতরে ইনভেস্টিগেশন করার জন্য। এই জন্য প্ল্যানিং প্রসেসের মধ্যে যদি জনসম্পৃক্ততা যদি না থাকে তাহলে কিন্তু প্ল্যান কখনো সাকসেসফুল হয় না। এই যে 40% মানুষ যারা ভাসমান বা নিম্ন আয়ের, কিন্তু এই শহরে আসে সেবা দিতে, হ্যাঁ আয় পাশাপাশি হচ্ছে নগরবাসীকে সেবা দিতে, তারা কিন্তু গ্রাম থেকে আসছে। এই মানুষদের আবাসন এদের জন্য যদি আবাসন ব্যবস্থা তৈরি করতে হয় পরিকল্পিতভাবে, সবচেয়ে ভালো হলো শহরের চারদিক দিয়ে করা, যেটা বিদেশের প্রায় স্থিতিতে দেখা যায়। এবং এই যে বাইরে আবার আবাসন করলে তার সাথে দরকার কি কমিউনিকেশন, মেজরিয়া হলো এখানে আমাদের গণপরিবহন ব্যবস্থা। এখন আমাদের এখানে যদি চারদিক দিয়ে একটা খুব সুন্দর পরিকল্পনা ছিল, 4টা নদী দিয়ে, এদিকে বুড়িগঙ্গা, এদিক দিয়ে তুরাগ, ওদিকে বালু, ওদিকে টঙ্গী নদী, 4 নদীর বাইরে যদি পরিকল্পিতভাবে যদি এটা 4টা নদীকে যদি একটা গ্রিন বেল্ট হিসেবে একটা যদি জলের আবরণে যদি রেখে আমরা যদি শহরটা, এটা মূল শহরটা গড়ে তুলতাম, এবং যদি বাইরে যদি আমরা এই যে এখন কিন্তু চারদিকে কানেক্টিভিটি হয়ে গেছে কম বেশি, হয়তো আরো কিছু করা যেত যদি রেডিয়াল নোট আপনার ডিস্ট্রিবিউশন করে, রূপগঞ্জ, কালীগঞ্জ, গাজীপুর, সাভার, কেরানীগঞ্জ, ওদিকে সাভারের দিকে কিন্তু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়ে গেছে, পশ্চিম দিক দিয়ে একদম মানিকগঞ্জ পর্যন্ত চলে গিয়েছে। যদি আমরা এই চারদিকে যদি এই পরিকল্পিত আকারে যদি করতে পারতাম, এই রেডিয়াল শব্দ বললাম এই কারণেই যে চারদিক দিয়ে যদি আমরা রোড নেটওয়ার্ক ছড়াইতে পারতাম, শুধু রোড নেটওয়ার্ক না, এটার জন্য পরিকল্পনা হয়েছিল এখানে মেট্রো রেলের মতো কিছু করা যায় কিনা। মেট্রো রেলের যে একটা ধারণাটা আসছে, এটা বাংলাদেশ রেলওয়ের একটা স্টাডিতে যে মাস্টার প্ল্যান করেছে, তাতে তারা ঢাকা শহরের জন্য একটা আন্ডারগ্রাউন্ড অথবা মেট্রো রেলের পরিকল্পনা করে রাখছে। মেট্রো রেল একটা অথরিটিও আছে, আবার এদিক দিয়ে বিআরটি একটা অথরিটিও আছে, আবার এদিক দিয়ে এলিভেটেড রোড করতেছে বিবিএ, বাংলাদেশ ব্রিজ অথরিটি। কিন্তু দেখেন মানে একটা বলে আসে পুরনো কথা, সমন্বয়হীনতা। এখন দেখা যাচ্ছে কি মেট্রো রেলের যে কাজ শুরু হয়েছে, মেট্রো রেলের
সেই একটা রুটের কাজ শুরু হয়েছে, সেটার মধ্যে দীর্ঘসূত্রিতায় পড়ে 2013-14 সাল থেকে এই কাজ শুরু হয়ে 2017-18-তে এই একটা রুট চালু হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা এখনো আটকে আছি। তারপরে হলো ওই যে যেটা এলিভেটেড রোডটা হওয়ার কথা ছিল, সেটাও আমরা আটকে আছি। বিআরটি এভাবে এখন নতুন আইন এসে বিআরটি করার জন্য, বিআরটি বাংলাদেশ র্যাপিড বাস ট্রান্সপোর্ট সিস্টেম ইমপ্রুভমেন্টের জন্য, এটাই এখন একমাত্র বর্ষা। এখন কথা হচ্ছে সড়কের উপরে যে পরিমাণে ট্রান্সপোর্ট আছে বিআরটি কোন দিক দিয়ে চলবে, এখন কেমন করে চলবে? রোড যদি আরো আয়তন ছোট হয়ে যায়, হয়তো এখন সবাই বলছে রোডের আয়তন ছোট করে এক পাশে, অথবা সাধারণত সড়কের মাঝখান দিয়ে এটা করা হয়, করে বিভিন্ন অবকাঠামো, এই যে বিভিন্ন জায়গা থামবে কোথায়, সেই জায়গাটা কোথায়, এই জায়গাগুলোকে বেশ আগে থেকে পরিকল্পনা করতে হয়। আমরা সমস্যাগুলো জেনারেট করেই সমস্যাগুলো চরম সমস্যা অবস্থার মধ্যে আমরা একটু পরিবহনের জায়গায় বা গণপরিবহনের জায়গায় আসবো, তারা একটু ভাষার থেকে যে নিম্ন আয়ের মানুষের জন্য যে একটা পরিকল্পনা করা হয়েছিল আবাসন, আপনি যেটা বুঝলেন চারদিকে, হ্যাঁ এই বাসান থেকে একই অবস্থা। আপনি যে গুলিস্তানে যে হকার্স মার্কেট যে করা যে পরিকল্পনা ছিল, বাসান থেকেও কিন্তু সেই সাধারণ মানুষের জন্য, অথবা বাসান থেকে যে বিরাট বস্তি ছিল ওদেরকে টার্গেট রেখে এগুলো ডিজাইন করা হলো। দেখা গেল কিছু বস্তি, কিছু নেতাদেরকে, মানে কিছু ওই যে ওখানকার যারা মানে বস্তির যারা নেতা ছিল তাদেরকে বাসা বরাদ্দ দেওয়া হলো। এখনো কিছু কিছু একটা পোর্শন রয়ে গেছে যারা আপগ্রেডেশনটা লাইফটাকে ইজিলি নিয়েছে, আর মেজরিটি ওইটা ওখান থেকে ছেড়ে দিয়ে চলে আসে তারা আবার এসে এখন নতুন জায়গার ভিতরে শহরে এসে ওখানে এটা সামান্য বসে বিক্রি করে দিয়েছে, এখানে এসে নতুন জায়গার মধ্যে এক্সপ্লটিং করা শুরু করেছে আবার। এই জন্য যদি সার্বিকভাবে বন্ধ করতে হয় তাহলে কিন্তু নিয়ন্ত্রণ লাগবে। এটা কিন্তু কথাটা যদি কঠিন শোনা গেল, আমরা শুনেছিলাম কোন এক সরকারের আমলে, আমি নামটা বলছি না, যে চারিদিক দিয়ে লোকজনের ঢাকা শহরে প্রবেশ নিয়ন্ত্রণ করা হবে। ও সময় হয়তো আমরা বলছিলাম ইট হাউ ইজ পসিবল, আসলে এখন প্রবেশ নিয়ন্ত্রণ করা দরকার, সময় হয়েছে। শুধু কর্মসংস্থান করা হবে স্থানীয়ভাবে, সেটা করে আসলে না লাভ হবে না, যেহেতু আপনার পরিকল্পনা হিসেবের মধ্যে গন্ডগোল। সুতরাং এই জন্যই যে কোন রকম জরিপ কাজ করছে না, এই জন্য চারদিক দিকে যদি এখনো যে অবস্থার মধ্যে আছে, যদি 4টা নদীর বাইরে যদি প্ল্যান ওয়েতে যদি আমরা করি, আমি মনে করি নদীর 4টা নদীর বাইরে পূর্বাচল হচ্ছে, পূর্বাচলের আশপাশে অনেকগুলো নতুন নতুন টাউনশিপ হচ্ছে, যেখানে হয়তো গরিবদের হয়তো থাকার জায়গা নাই, হয়তো হবে না, বাট মানে ওখানে যদি একটা প্ল্যান ওতে যদি করা হয়, তাহলে হয়তো একটা সহায়ক ভূমিকা পালন করতে পারে। এখন দাঁড়াচ্ছে এই যে সবচেয়ে আরো বড় অপরচুনিটি জায়গা হচ্ছে দক্ষিণে পদ্মা সেতু যে যখন ওপেন মাওয়ার দিকে, যখন পদ্মা সেতুর জন্য যখন এই রোড ঢাকা মাওয়া রোড এখন 4 লেনের কাজ হচ্ছে, তারপরে রেল লাইন হচ্ছে, যদি এখন পদ্মা সেতু হওয়ার পরিপ্রেক্ষিতে এই যে ওদিক থেকে যে একটা ফ্লো আসবে জনসংখ্যার, এই দক্ষিণ বাংলা থেকে পদ্মা সেতু হয়ে যাওয়ার পরে আর একটা চাপ আসবে জনসংখ্যা ঢাকা শহরে, এটা কেমনে করে সরকার মিট আপ করবে আই ডোন্ট নো। হয়তো এখন সরকার একটা ইয়াতে আছে যে উন্নয়নের উৎসবে আছে, বলছে আমরা পদ্মা সেতু করে ফেলছি, কিন্তু আমি কিন্তু ব্যক্তিগতভাবে ভয় পাচ্ছি হয়ে যাওয়ার পরে যে মানুষের ঢল আসবে। গণপরিবহনের কথায় ছিলাম, কিন্তু পরিবহন তো চলতে হবে, এই যে রাস্তায় যানজট থাকছে এবং একের পর এক কনভেনশন সেন্টার, মার্কেট সব কিন্তু মূল সড়কের পাশে, কিন্তু যদি ওইরকম পরিকল্পিত শহর বলি, আধুনিক না বলে পরিকল্পিত শহর বললে কিন্তু এগুলো থাকে একটু মূল শহর থেকে কিংবা মূল সড়ক থেকে একটু ভেতরের দিকে থাকে, কিন্তু আমাদের এখানে মূল সড়কের উপর সব দাঁড়িয়েছে। সুতরাং গাড়ি যখন ওই কমিউনিটি সেন্টার, কনভেনশন সেন্টার বা মার্কেটে ঢুকছে, তখন কিন্তু পিছনে গাড়িগুলো আটকে যাচ্ছে। এটা পরিষ্কার জবাব, কোনো পার্কিং নাই। পার্কিং এর জন্য যেটুকু দরকার একটা নগরীতে পাবলিক পার্কিং, যে কোনো দোকানের সামনে, এখন ইদানিং উপায়হীন অবস্থার মধ্যে অনেকে বেসমেন্টে যাচ্ছে, বেসমেন্ট তো সলিউশন না। বেসমেন্টের মধ্যে অনেকেই দোতলা 3তলা পার্কিং করছে, কিন্তু পার্কিং মধ্যে বেসমেন্টে নেমে দোকানের মধ্যে সব মানুষ তো গাড়ি নিয়ে যায় না। আপনি মনে করেন যে এই বসুন্ধরা মার্কেট মনে করেন, সবাই তো গাড়ি নিয়ে যাচ্ছে না, ম্যাক্সিমাম মানুষে যায়, কিন্তু হেঁটে যায় অথবা অন্য পরিবহনে যায়। কিন্তু এই যে যদি সব মানুষের যদি গাড়ি থাকতো বাইরের মতো, তাহলে কিন্তু কি অবস্থা হতো। এখন কিন্তু গাড়ি আছে মনে করেন বলা হয় 20% মানুষের, শহরে যারা আছে তার 20% মানুষের গাড়ি আছে বলা হয়, কিন্তু মানে শতভাগ না 50 হলে কি হয়, কি হবে?
আমাদের যদি 2030 সালে যদি এই হারে গাড়ি বাড়তে থাকে তাহলে আমাদের কি অবস্থা হবে? এটা একটা বড় কনসার্ন। আরেকটা কনসার্ন হচ্ছে এই যে 60-এর দশকে যে মার্কেটগুলো বানানো হয়েছিল, যেগুলো আপনি দেখছেন যে কিছুদিন আগে গুলশান জি। নর্থ মার্কেট আগুনে জ্বলে ধসে পড়ে গেল। এখন অনেক জায়গার ভিতরে যে গাউসিয়া মার্কেট, জি, গাউসিয়া, চাঁদনী চক, মৌচাক মার্কেট, মৌচাক মার্কেট, এবং উত্তর ঢাকার মেয়র বলছে উত্তর ঢাকার ভিতরে 14টা মার্কেট আছে এরকম ঝুঁকিপূর্ণ অবস্থায়, যেগুলোতে মানে লোকের চাপে যে একটা কি অবস্থা সেটা আনবিলিভেবল, মানে সব মার্কেটগুলোতে গেলে। সুতরাং এই যে এইগুলো আমরা ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে যে বসবাস করতেছি, আমাদের একটা বড় ভাগ্য ভালো যে রানা প্লাজার মতো বড় মানে অন স্পট মানে একটা ভবনের মধ্যে যে কত হাজার হাজার মানুষ একটা মার্কেটের মধ্যে থাকে, অবস্থান করে। মানে গুলশান মার্কেটে যদি দিনের বেলা যদি অঘটন ঘটতো তাহলে কিন্তু অনেক, রাত্রেবেলা হয়েছে বলে আল্লাহ এক ধরনের মানে আমাদেরকে সহায়ক হিসেবে আছে। সুতরাং এই যে এগুলো থেকে পরিত্রাণ পেতে গেলে আমি আমার দৃষ্টিতে আমি আবারও পুনর্ব্যক্ত করতে চাচ্ছি, ঢাকা শহরে বা ঢাকা নগরীতে জনসংখ্যার নিয়ন্ত্রণ ছাড়া কোনো এখন উপায় নেই। সেটা করতেই হবে। এখন এইটা করতে গেলে আপনি এখন করতে পারেন যে প্রতিটা যারা এখানে আছে তারা তাদের মানে স্থায়ী হোল্ডিং দিচ্ছে কিনা, বা তারা ট্যাক্স দিচ্ছে কিনা, বা তারা বিভিন্নভাবে নগরের মধ্যে শুধু কি নিচ্ছে নাকি দিচ্ছে কিনা। কারণ যারা হকার, অনেক হকার আছে, নাম হয়তো হকার, কিন্তু তার কিন্তু লক্ষ কোটি টাকার ব্যবসা আছে, কিন্তু দেখা যাচ্ছে হকার বলে সে কোনো কিছু দিচ্ছে না, ট্যাক্স দিচ্ছে না, ঠিক আছে? অথবা সেই কিন্তু রাস্তার মধ্যে বসে না, সে হয়তো ছোটখাটো মার্কেটের মধ্যে, সেগুলো তালিকাতেই নাই অথবা তাদের একটা বিরাট সংখ্যা হলো, আপনি যেগুলো বললাম 30-40% মানুষের মধ্যে তাদের সংখ্যা। এইগুলোকে প্রত্যেকটা মানুষকেই ইয়ার মধ্যে আনতে হবে, আপনার নোটের মধ্যে আনতে হবে, হিসেবে খাতা তুলতে হবে। তুলে আনলেই এদের জন্য যদি চিন্তা ভাবনা করে প্ল্যান করা হয়, এখনো যদি আবার এই যে মনে করেন কারণ বাজারে এখনো পর্যন্ত সেই শহরের কেন্দ্রস্থল, এটা কিন্তু এখনো পর্যন্ত এখন পড়ে আছে যে বিরাট কাঁচা বাজার। এই কাঁচা বাজারের মধ্যে আগুন লেগে অথবা 100 ফিট একটা রাস্তা চলা যায় না, যে মেইন রোডটা আছে সেই রোডের মধ্যে দুই পাশে 2-3 লেয়ার গাড়ি পার্কিং করে, বড় বড় সরকারি বিল্ডিং আছে, বড় মার্কেট আছে, কারো কোনো পার্কিং এর জায়গা নেই, সব রোডের উপরে পার্কিং। আমাদের রাস্তা কিন্তু প্রশস্ত, কিন্তু আপনি যদি দুই দিকে গাড়ি রেখে দেন, ম্যানেজমেন্ট। এখন এই যে গাড়িগুলো যে শহরে আসতেছে, গাড়িগুলো আসার পরে গাড়িগুলো তো আবার শহর থেকে মানে যদি এমন একটা হতে যে একমাত্র যার প্রিমিসেসে, যেখানে বেসমেন্ট হোক অথবা যাদের জন্য হয়তো রোডের মধ্যে যদি একটা পার্টিকুলার স্পেস থাকতো, এখন অনেক রোড যদি রাখতে পারতো নিয়ন্ত্রণ, আমি বললাম ব্যবস্থাপনা, যদি শক্ত ব্যবস্থাপনা যদি হয় তাহলে হয়তো কোনো একটা উপায় আছে। অন্যথায় আমাদের এগুলোকে, কিন্তু এগুলো তো দীর্ঘদিনের আলোচনা, কিন্তু এখান থেকে বের হওয়ার জন্য রাস্তা আছে যে আমাদের যে একটা উন্নয়নের মধ্যে যে বারবার বলছি যে সমন্বয়হীন উন্নয়নের মধ্যে যদি আমরা একটা সমন্বয় আনতে পারি, এখন যেগুলো ডেভেলপমেন্ট মানে ফুটপাতের ডেভেলপমেন্ট হচ্ছে অথবা রাস্তা যেগুলো হচ্ছে, সেগুলোর মধ্যে যদি দেখেন একই সংস্থার কাজ হচ্ছে, কিন্তু বছরের পর বছর চলে যাচ্ছে। যদি সবগুলোই কাজের মধ্যে যদি একটা, যেগুলো হয়তো রোড একবার করা হলো, রোডের সমন্বয়ের কথা তো আজকে থেকে বলছেন না, বলছি, সবাই অনেক হচ্ছে না। তবে হ্যাঁ, একটা পজিটিভ উদ্যোগ গেছে, উত্তর ঢাকার মেয়র একটা দায়িত্ব নিয়েছে। উনি লিড অর্গানাইজেশনগুলো যেমন রাজুক, ওয়াসা, তারপরে হলো আর যারা ইয়েতে আছে, সেবা সংস্থা যেগুলো আছে, তাদেরকে উনি একটা ইয়ের মধ্যে আনছে যে তারা মিটিং করে যে সামনে যেসব কাজ হবে সেই কাজগুলোর মধ্যে একটা সমন্বয় সাধন করতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে কি, আবার প্রতিটা সংস্থা চলে আল্লাহ আইনে। এই যে আল্লাহ আইনগুলোকে যদি সবার উপরে একটা মাদার আইন, যদি একটা মানে ব্রড আইন যদি না করা হয়, যদি একটা যে সবগুলো সমন্বয়ের জন্য যা লেখা থাকুক না কেন অত থাকতে পারে, কিন্তু যে সবগুলো আইনের উপর যদি একটা সুপার আইন বলেন অথবা মাদার আইন বলে যদি করা না হয়, তাহলে কিন্তু কোন একটা উন্নতি সাধন হবে না। সুতরাং একটা ছাতা দরকার, এক ছাতার মধ্যে আসে নিজে কাজ করতে হবে।
ফিরোজ, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে সময় সংলাপের সঙ্গে এই আলোচনায়, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন, নিরাপদে থাকুন।